ওয়েলকাম টু ইনসাইটস WBCS WBCS ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ এখানে আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস। তো অবশ্যই করে প্রিভিয়াস ক্লাসেসগুলো দেখে নেবে। আমি ডেসক্রিপশানে প্রিভিয়াস ক্লাসের যে লিঙ্কগুলো আমি প্রোভাইড করে দিয়েছি। আচ্ছা, am I visible? আচ্ছা, এই নোটিফিকেশান এলো। ওকে, ভেরি গুড। তো সবাই জয়েন করো, জাস্ট মিনিট। Good evening, good evening, good evening all. আচ্ছা, চলো শুরু করা যাক ক্লাস। আর অবশ্যই করে তোমরা পুরো ক্লাসটা করবে। আর এই ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করলে সেখানে কিন্তু তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু তুমি ডাইরেক্ট ক্লাস জয়েন করতে পারো। ঠিক আছে? কি করবে? অরিজিৎ বাসু চৌধুরী। এছাড়া দেখো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, চ্যাট অপশানেও লিঙ্ক তুমি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আর এই চ্যানেলটা ইনসাইটস WBCS যে ইউটিউব চ্যানেলটা ইনসাইটস, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই মেক শিওর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ইফ ইউ লাইক দিস ক্লাস, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, ক্লিয়ার? চলো, আজকের প্রথম প্রশ্ন। দ্য সিপাই মিউটনি ওয়াজ ইন দ্য ইয়ার, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? দ্য সিপাই মিউটনি ওয়াজ ইন দ্য ইয়ার, গুড ইভিনিং, গুড ইভিনিং, 1657, 1757, 1765 না 1857? The Sepoy Mutiny was in the year. আচ্ছা, মনে রাখতে হবে 10th মে 1857, 10th মে। আচ্ছা, যদি পরীক্ষায় দেয় 1857 সালে এই যে বিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলেছেন, কে সিপাহী বিদ্রোহ বলেছেন, তো তুমি বলবে অবশ্যই এরা ডালহৌসি বীজ বপন করেছিল, এরাপ্ট হয়েছিল ক্যানিংয়ের সময়। তারা কারেক্ট। জন লরেন্স এবং আর্ল স্ট্যানলি, জন লরেন্স এবং আর্ল স্ট্যানলি একজন, এরা দুজনই ব্রিটিশ ঐতিহাসিক যারা এই যে 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছিল। ঠিক আছে? তো কোথাতে শুরু হয়েছিল? প্রথম মনে রাখতে হবে এপিডেমিক ছিল কিন্তু মিরাট, উত্তরপ্রদেশের মিরাট, খুবই গুরুত্বপূর্ণ। চলো, আর এর যে বিদ্রোহটা স্প্রেড করেছিল টু দিল্লি, আগ্রা, কানপুর, লখনৌ। ঠিক আছে? আচ্ছা, বেশি কোনো ক্লাস দিতে পারবো না, বিকজ এই জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম, খেয়েই তোমাদের সাথে ক্লাস দিচ্ছি, খুব উইক লাগছে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ড অন 29 অক্টোবর 1851 অ্যাট ক্যালকাটা, পুনে, মাদ্রাস না বোম্বে? British Indian Association was founded on 29 October 1851 at কলকাতা। তো মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওয়াজ এস্টাবলিশড অন 29 October 1851 ইন কলকাতা, ফাউন্ডেড বাই রাধাকান্ত দেব। আর রাধাকান্ত দেবী ছিল কিন্তু প্রেসিডেন্ট। ঠিক আছে? আর দেবেন্দ্রনাথ টেগোর ছিলেন জেনারেল সেক্রেটারি।
ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু, ঠিক আছে। এরকম যদি পরীক্ষা দেয় হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তখন তোমরা কী দেবে? রাধাকান্ত দেব। ওকে, রাধাকান্ত দেব। আচ্ছা, তো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড অন 29 October 1851 at Calcutta with Raja Radhakanta Dev and Devendranath Tagore at its president and secretary general, general secretary. Other members of this association including Ram Gopal Ghosh, Parichand Moitra, Krishnadas Pal. Its membership was kept exclusive to Indians. Who defeated the Spanish Armada? কে ডিফিট করেছিল স্প্যানিশ আর্মাডাকে? এলিজাবেথ 1, এলিজাবেথ 2, হেনরি 8 না জেমস 1? Who defeated the Spanish Armada? কি উত্তর হবে বলো? প্রথম ফার্স্ট এলিজাবেথ, তো এলিজাবেথ 1, ঠিক আছে। তো দ্য ডিফিট অফ স্প্যানিশ আর্মাডা, তো খুব মানে মানে কি বলবো, আর্মাডা ইন 1588 হ্যাজ লং বিন হেল্ড অ্যাজ ওয়ান অফ দ্য ইংল্যান্ড গ্রেটেস্ট মিলিটারি অ্যাচিভমেন্ট। ওকে, A. Which British Governor General introduced postage stamp in India? Dalhousie, Auckland, Canning, now William Bentinck. Which British Governor General introduced postage stamp in India? কি উত্তর হবে বলো? তো লর্ড ডালহৌসি, ঠিক আছে, অপশন হবে ডালহৌসি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো দ্য নিউ সিস্টেম অফ প্রিপেড পোস্টেজ স্ট্যাম্প ইন্ট্রোডিউস ইন দ্য রেইন অফ দ্য দেন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। লর্ড ডালহৌসি ইন্ট্রোডিউস পোস্টেজ স্ট্যাম্প, হি অলসো ইন্ট্রোডিউস রেলওয়ে, টেলিগ্রাম অ্যান্ড PWD, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে বলতে পারো। বারবার যারা প্রথম ক্লাস করছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। হু অ্যামং দ্য ফলোইং ব্রিটিশ পারসন অ্যাডমিটেড দ্য রিভোল্ট অফ 1857 অ্যাজ এ ন্যাশনাল রিভোল্ট? এর মধ্যে কে, কোন ব্রিটিশ পার্সোনাল অ্যাডমিট করেছিলেন, মেনে নিয়েছিলেন রিভোল্ট অফ 1857 কি ছিল? ন্যাশনাল রিভোল্ট। ডালহৌসি, ক্যানিং, এলেনব্রো না ডিসরেলি? গতকাল রাতেই পড়াচ্ছিলাম। Which among the following British person admitted the revolt of 1857 as a national revolt? Good evening, good evening. কনজারভেটিভ, একদম ঠিক বলেছ। কনজারভেটিভ পার্টির একজন নেতা বেঞ্জামিন ডিসরেলি 1857 সালে বিদ্রোহকে একটি জাতীয় উত্থান বলে মন্তব্য করেছিলেন, ঠিক আছে। তো মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এবং ডিসরেলি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং একজন সুপরিচিত ব্যক্তিত্ব যিনি তার কঠোর নীতির জন্য বিখ্যাত ছিল, ঠিক আছে। তো এছাড়া তিনি পার্লামেন্টের ব্রিটিশ মেম্বার ছিলেন। চলো তো দেখে নাও, ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট, হাউস অফ কমন, বেঞ্জামিন ডিসরেলি অ্যাডমিটেড দ্য রিভোল্ট অফ 1857 অ্যাজ এ ন্যাশনাল রিভোল্ট। আর ভিডি সাভারকার বলেছিলেন, বিনায়ক দামোদর সাভারকার বলেছে ইন্ডিয়ার প্রথম স্বাধীনতা আন্দোলন, ইন্ডিয়াস ফার্স্ট স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স,
who among the following British person admitted the revolt of 1857 as a national revolt? এটা বলে দিলাম। Which government of India Act বা Charter Act granted the post of Governor General of India? কোন অ্যাক্টের মাধ্যমে কি পোস্ট ক্রিয়েট হলো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, চার্টার অ্যাক্ট 1833, 1853, 1813। Which Government of India Act, Charter Act granted the post of Governor General of India? সবাই আমরা জানি, অল উই নো, বেন্টিং। তো চ্যাটার অ্যাক্ট, ভারতীয় সনদ আইন 1833, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দিস চ্যাটার অ্যাক্ট 1833 লেড টু দ্য ক্রিয়েশন অফ দ্য অফিস গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ দ্য অফিস গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, ভাইসরয় যেটা মহাবিদ্রোহের পরে, সেটা ক্যানিং ছিল প্রথম ভাইসরয়। গভর্নর অফ বেঙ্গল ছিলেন আমাদের ক্লাইভ। গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এগুলো জানতে হবে। ঠিক আছে, তো দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, 58, এটা তো ভুল আছে, তো যাই হোক এটা একটু দেখে নেবে। এটাকে ভাইসরয় অফ ইন্ডিয়া হয়। কি হচ্ছে বাবা? ঠিক আছে, the title of Viceroy was added to the center of Governor General of India for the first time. 1848, 58, 58, 62, 56. The title of Viceroy was added to the center of the Governor General of India for the first time in তো একদম ঠিক বলেছ। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833 converted the title into Governor General of India effective from 22nd April 1834. I told you, the Viceroy and Governor General was first used in the Queen Proclamation, কুইনের রানীর ঘোষণাপত্রে। ঠিক আছে, কে হয়েছিলেন ভাইসরয় হিসেবে? অ্যাপয়েন্টিং Viscount Canning in 1858. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কারো কোনো কোয়েশ্চেন বা কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই করে বলবে। এবং আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যেমন ক্যানিং না ভাইসরয় রানীর কাছে দায়বদ্ধ ছিল, তখন একটা নতুন পোস্ট, ইট অলসো ক্রিয়েটেড এ নিউ অফিস অর পোস্ট, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ইনি কিন্তু মনে রাখবে ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন, ইনি পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিলেন। ঠিক আছে, আর কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কাউন্সিল যেটা হয়েছিল সেটাকে অ্যাবলিশ করে দিল। তো উত্তর তোমরা বলেই দিলে, 1858 AD খ্রিস্টাব্দ। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833 কনভার্টেড দ্য টাইটেল, বলেই দিয়ে দিলাম। দ্য ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট কে ছিল? লর্ড স্ট্যানলে। এটা জেনে নাও, 100 জনের মধ্যে 10 জন জানে, হয়তো তাও নাও জানতে পারে। ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, যে নতুন পোস্ট ক্রিয়েট হলো। আর ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। দ্য গভর্নর অফ ইন্ডিয়া, দ্য গভর্নর অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই monarch of England, appointed by British Parliament, elected by the members of the East India Company, nominated by Mughal Emperor. The governor of East India Company was
ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লেটস সি, একদম ঠিক বলেছো, কমন সেন্স অ্যাপ্লাই করে ধারা একদম পারফেক্ট অ্যান্সার করেছো। সি হবে, সি হবে, বেঙ্গল প্রিয়াঙ্কা কে এম। তো গভর্নর ইলেক্টেড মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকেই তো ইলেক্ট করা হয়েছিল, ঠিক আছে। দ্য গভর্নর অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের মাথা রাখতে হবে, যেমন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তুমি বলবে ওয়ারেন হেস্টিংস। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল উইলিয়াম বেন্টিং। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। পারলে লিখে নাও, পরে রেকর্ড দেখো তোমরা লিখে নিতে পারো। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড মাউন্টব্যাটেন। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ান ডোমিনিয়ন লর্ড মাউন্টব্যাটেন অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ান ডোমিনিয়ন। তো তুমি বলবে সি রাজাগোপালাচারী। এগুলো লিখে নিলেও তোমাদের সুবিধা হবে। ক্লাস ভালো লাগছে? ঘুম পাচ্ছে না তো? আমার তো হেবি ক্লান্ত লাগছে। The first constitutional measure introduced by the British in India which worked till the framing of Indian Constitution was 1919-1935 Indian Independence Bill, La Cabinet Bill. The first constitutional measures introduced by the British in India which worked till the framing of Indian Constitution was. যতদিন আমাদের দেশে মানে সংবিধান, নতুন সংবিধান তৈরি না হলো, ততদিন কিন্তু আমরা এই অ্যাক্টে অনুযায়ী, যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে আমার দেশে চলেছিল। তো একদম পারফেক্ট যারা দেবে, থ্যাংক ইউ। তো মনে রাখতে হবে 1935 দ্য ফার্স্ট কনস্টিটিউশনাল মেজার ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া হুইচ ওয়ার্কড টিল দ্য ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ দ্য অ্যাক্ট অফ 1935। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এনশিওর দ্যাট এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া? কোন অ্যাক্টের মাধ্যমে, কোন অ্যাক্ট মানে এনশিওর করলো যে সুপ্রিম কোর্ট তৈরি হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট না 803 না চার্টার অ্যাক্ট 1830। এই সময় ওয়ারেন হেস্টিংস ছিলেন, তা বলে দিলাম। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এনশিওর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া? মনে রাখতে হবে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতায় ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। আর এটা কি ছিল? এলিজা এমপ্লি, একদম ঠিক, এলিজা এমপ্লি ছিলেন প্রথম মানে সিজিআই। তো মনে রাখতে হবে রেগুলেটিং অ্যাক্ট হবে 1773 during the time of Warren Hastings, first landmark in the constitutional development of India. Via this act, the British Parliament for the first time interfered into the affair of India. Chalo. Which among the following were consequence of the third battle of Panipat? Third battle of Panipat কি consequence ছিল, পরিণত ছিল? ডিসেন্ট্রালাইজেশন অফ মারাঠা পাওয়ার, বিকেন্দ্রীকরণ হয়ে যায় মারাঠাদের ক্ষমতা, consideration of East India Company in northwestern India, attack of Nadir Shah. Which among the following were the consequences of the third battle of Panipat? মারাঠারা হেরে যায়,
তো উত্তরে অনলি ওয়ান। দারুণ, দেখি প্রিয়াঙ্কা একদম পারফেক্ট ধারা কি বলছে না, অনলি ওয়ান, ডিসেন্ট্রালাইজেশন অফ মারাঠা পাওয়ার। আফগান যে দুরানি সাম্রাজ্য পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনীর বিরুদ্ধে দারুণ বিজয় লাভ করেছিল। মারাঠাতে যে কেন্দ্র স্থল না আরও মানে ব্যাকফুটে চলে গেছিল। আর পরিবর্তে আহমেদ শাহ দুরানি তার রাজধানী কান্দারে ফিরে যেতে বেছে নেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। 1761। কারণ দেখো আমি তোমাদের একটু বলে দিই, ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট বিকজ দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ সেটার দ্য ড্রিম অফ মারাঠা টু এস্টাবলিশ দেয়ার সুপ্রিমেসি ইন হোল ইন্ডিয়া। তোমরা জানো ব্যাপকভাবে হেরে যায়, আর কিছু আসলে এলো না। সেকেন্ড স্টেটমেন্ট ইজ নট কারেক্ট বিকজ থার্ড ব্যাটেল অফ পানিপথ গেভ অপরচুনিটি টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু এস্টাবলিশ অ্যান্ড কনসিডারেট দেয়ার রুল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাতে মানে একটা অপরন্ত সুযোগ চলে আসে, তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠা এবং কনসিডারেট করা, ক্ষমতাকে একত্রিত করা ইন বিহার, বেঙ্গল, উড়িষ্যা, টু চ্যালেঞ্জ মারাঠা অ্যান্ড আদার ইন্ডিয়ান পাওয়ার ফাইনালি টু এস্টাবলিশ দেয়ার রুল ইন ইন্ডিয়া। থার্ড স্টেটমেন্টে কেন ভুল মরবে? বিকজ অ্যাটাক অফ নাদির শাহ প্রিডেটেড থার্ড ব্যাটেল অফ পানিপথ। ঠিক আছে, দেখে নাও। আর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখে নাও, মারাঠা এম্পিরিয়ার অ্যান্ড দুরানি এম্পিরিয়ার, আফগানিস্তান। কারা কারা ইনভলভ ছিলেন? সদাশিব রাও ভাউ কমান্ডার ইন চিফ ছিলেন মারাঠা আর্মির, বিশ্বরাও, আচ্ছা, মালহর হোলকার, আহমেদ শাহ দুরানি, অলসো কল্ড আহমেদ শাহ আবদালি। হয়েছিল কবে? 14 জানুয়ারি 1761, হরিয়ানা, পানিপথে। আচ্ছা, রেজাল্ট আফগান জয়লাভ করে। দুরানি গট সাপোর্ট ফ্রম রোহিলা, এবং দুরানি সাপোর্ট পেয়েছে রোহিলার থেকে, অফ দোয়াব অ্যান্ড সুজাউদ্দৌলা দ্য নাও আওয়াজ। দ্য মারাঠা ফেল টু গেট সাপোর্ট ফ্রম রাজপুত, জাট অ্যান্ড শিখ। মারাঠা কিন্তু কোনো সাপোর্ট পায়নি রাজপুত, জাট বা শিখদের থেকে। উইথ রেফারেন্স টু দ্য রিলেটিভ পজিশন অফ ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশার অন দ্য ইভ অফ দ্য কার্নেটিক ওয়ার, কনসিডার দ্য ফলোইং। বলো কার্নেটিক ওয়ার রেসপেক্টে আমাদের কোনটি কারেক্ট? কারেক্ট স্টেটমেন্ট করতে হবে। উত্তর কী হবে? দ্য পজিশন অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপিরিয়র হয় ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে কার্নেটিক যুদ্ধের পরে। ঠিক আছে, কার্নেটিক যুদ্ধে কিন্তু ফ্রেঞ্চরা জয়লাভ করতে পারেনি, শেষ পর্যন্ত পাওয়ারফুল রুলার কিন্তু হয় ফ্রেঞ্চ, এই ইংলিশরাই। আর দ্য নাভাল পাওয়ার অফ ফ্রেঞ্চ ওয়াজ সুপিরিয়র। না, এত পাওয়ারফুল ইংলিশ ছিল, কী করে মানে মানে ফ্রেঞ্চরা পাওয়ার হয়, কোনো ডাউট নেই। নাভাল পাওয়ার অফ ব্রিটিশ ওয়াজ সুপিরিয়র টু দ্য ফ্রেঞ্চ পাওয়ার। ঠিক আছে, কোনো কথা হবে না। সেকেন্ড স্টেটমেন্ট ইজ নট কারেক্ট বিকজ জলপথে ইংলিশদের ক্ষমতা মানে ফ্রেঞ্চের থেকে আরও বেশি ছিল। দ্য মার্চেন্ট ফ্লিট অফ দ্য ইংলিশ ওয়ার বিগার, এবং তাদের জলপথ জলযাত্রা অনেক বড় ছিল। Which among the following is the correct statement with respect to the French East India Company? French East India Company respect কোনটি correct? It was a private concern. It was chartered by King Louis XIV. It was abolished immediately after French Revolution. ফার্স্ট এবং থার্ড স্টেটমেন্টই কারেক্ট নয়, সেকেন্ড স্টেটমেন্টই কারেক্ট। তাহলে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসপেক্টে এই চ্যাটারটাকে ইট ওয়াজ চ্যাটার্ড বাই লুইস 14, এটা নিয়ে কোনো ডাউট নেই। মোর আগে ফার্স্ট স্টেটমেন্ট ইজ নট কারেক্ট বিকজ দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ গভর্নমেন্ট ব্যাকড কনসার্ন। গভর্নমেন্ট মানে পেছনে থাকতো, ব্যাক করতো,
কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রাইভেট কনসার্ন। ইংল্যান্ডে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার ছিল, সেখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু কোনো রকম ইংরেজ থেকে ব্যাকিং দিত না, কিন্তু গভর্নমেন্ট থেকে ব্যাকিং পেত কিন্তু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা মেন ডিফারেন্স। আর থার্ড স্টেটমেন্ট ইজ নট কারেক্ট বিকজ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড 1769। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হলো 1779 খ্রিস্টাব্দে, 2 ডিকেড আর্লিয়ার, 2 দশক আগে, এই 2 ডিকেড আর্লিয়ার দ্যান ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন অনেক আগে। আন্ডার হুইচ অ্যামং দ্য ফলোইং ট্রিটি ক্লাইভ হ্যাড সিকিউর দ্য গ্র্যান্ট অফ দ্য দিওয়ানি অফ বেঙ্গল, বিহার, উড়িষ্যা ফ্রম মুঘল? এর মধ্যে কোন অ্যাক্ট অনুযায়ী ক্লাইভ সিকিউর করেছিল গ্র্যান্ট, ট্রেড কনসেশন, দিওয়ানি রাইট বাংলা, বিহার, উড়িষ্যা? কার থেকে? মুঘল এম্পায়ার শাহ আলম থেকে। ট্রিটি অফ এলাহাবাদ, একদম পারফেক্ট। সিভিল হ্যাড সিকিউর, Clive had secured the grant of Diwani of Bengal, Bihar, Odisha from Mughal Emperor Shah Alam under the Treaty of 1765. Perfect. দারুণ অ্যান্সার করেছো। Which among the following included the administrative judicial reform of Warren Hastings? Warren Hastings কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল রিফর্ম করেছিল? Warren Hastings. Which among the following included the administrative and judicial reform Warren Hastings? তিনি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি গর্ব করেছিলেন, তিনি ক্ষমতাকে কেন্দ্রীকরণ করেছিল বেঙ্গলের আন্ডারে মাদ্রাস আর এলাহাবাদ, ঠিক আছে। তো এস্টাবলিশ করেছিল বোর্ড অফ রেভিনিউ, কোথায়? ক্যালকাটায়। অ্যাবলিশন করেছিল জুডিশিয়াল ফাংশন, জমিদাররা জুডিশিয়ারি ক্ষমতা অ্যাপ্লাই করত। রাজস্ব বিভাগ থেকে মানে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা করা হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ইন্ডিয়ান জাজ ইন ক্রিমিনাল কোর্ট, ইন্ডিয়ান জাজ রাখা হয়েছিল ক্রিমিনাল কোর্টের ক্ষেত্রে। তো 1, 2, 3, ঠিক আছে, মনে রাখতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কি রিফর্ম করেছিল? রিমুভ অফ দ্য ডেপুটি সুবেদার, অ্যাপয়েন্ট করেছিল ইংলিশ কালেক্টর। এস্টাবলিশমেন্ট অফ বোর্ড অফ রেভিনিউ, কোথায়? কলকাতায়। কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ, ওটা আলাদা জিনিস। কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কাউন্সিল, সেটা পিটস। কোর্ট অফ ডিরেক্টর কমার্শিয়াল, বোর্ড অফ কাউন্সিল তোমার কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে। ট্রেজারি মুসিয়াতে ক্যালকাটা শিফট করা হয়েছিল। আচ্ছা, এগুলো তোমরা পড়বে। আচ্ছা, স্টপড অফ ট্রিবিউট টু শাহ আলম, রিডাকশন অফ পেনশন নবাব বেঙ্গল, বেঙ্গলের যে পেনশন রিডিউস করে দেওয়া হয়েছিল। জুডিশিয়াল ফাংশন বললাম, জমিদার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এস্টাবলিশ করেছিল সিভিল ক্রিমিনাল কোর্ট। আচ্ছা, অ্যান্ড মনে রাখবে এস্টাবলিশ করেছে সদর দিওয়ানি আদালত, কোথায়? সদর অ্যান্ড সদর নিজামাত, ঠিক আছে। এগুলো জানতে হবে। ফিনান্সিয়াল রিফর্ম তো এগুলো দেখে নেবে, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক রিফর্ম, রেভিনিউ রিফর্ম, কমার্শিয়াল রিফর্ম, এগুলো কিন্তু নিজেরাও স্টাডি করে নিতে পারবে। বুঝতে পারলে? এইভাবে যদি তোমরা পড়ো দেখবে যে কোনো পরীক্ষা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমি আর ক্লাস দিতে পারছি না, আমি আর মানে সম্ভব হচ্ছে না, খুবই ক্লান্ত লাগছে, ঠিক আছে। তো দেখা হবে সকাল 10টায় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে, ঠিক আছে। এই বলে ক্লাস আছে আমি এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।